বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক পরিবার হয়ে থাকার আহ্বান ডক্টর ইউনূসের। সম্প্রতি বজায় রাখতে ঐক্যবদ্ধ ধর্মীয় নেতারা। আমরা সব দিকে ঠিক আছে, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন। দেশের কঠিন সময় ঐক্যের বিকল্প নেই বলেছে বিএনপি। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রুহুল কবির রিজভীর। দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়েছে ভারত। দেশটির দখলদারি মনোভাব আর কূটনৈতিক ব্যর্থতাকেই দুষছেন বিশ্লেষকরা। হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। আগের বক্তব্য সরাতে আইসিটি ও বিটিআরসিকে নির্দেশ। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এবং মামলা হলে ঢালাও গ্রেফতার নয় বলছেন আইজিপি। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় দুঃখ প্রকাশ। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, নানা ধর্ম থাকবে, নানা রীতি থাকবে, কিন্তু সবাই একই পরিবারের সদস্য। শত পার্থক্য থাকা সত্ত্বেও কেউ পরস্পরের শত্রু নয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে এক থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। অবাধ ও প্রকৃত তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান তিনি। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা সব দিকে ঠিক আছে, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা, সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে, যেটা নিশ্চিত করতে পারবে, আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব, আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করব। বাংলাদেশে কারো মধ্যে কোনো বিভেদ নেই। বাংলাদেশের সম্প্রতির প্রশ্নে বিশ্ববাসী যেন বিভ্রান্ত না হন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলেন ধর্মীয় নেতারা। বলেন, যারা বিভেদ তৈরি করছে তারাই ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার হঠকারিতার আশ্রয় কিংবা প্রশ্রয় দেবে না। ভারতকে আগে জুলাই গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগের গণহত্যার স্বীকৃতি দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নিরাপদে সংগ্রহ করব। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অংশ নেন রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন মন্দির ও সংগঠনে থাকা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, বৌদ্ধ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক বাইতুল মোকাররমের খতিব, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও হেফাজতে ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নেতারা বলেন, বাংলাদেশে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যারা বিভেদ তৈরি করছে তারাই ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। ভারতীয় গণমাধ্যম অনেক উস্কানির পরও ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ। কারোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে। বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়াও থিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল। এটা আমরা চাই না। ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে। তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়
সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। আমরা সেই কথাটা সেখানে বলেছি। নেতারা বলেন, পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলমানরাও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। যারা ফাটল দেখাতে চাইছেন তাদের অপপ্রচারে পা দেয়া যাবে না। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়। বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। অপপ্রচার চালাচ্ছে, তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। সবার শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের অপতথ্য দুই দেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে বলেন, ভারতকে আগে জুলাই গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগের গণহত্যার স্বীকৃতি দিতে হবে। যেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশে ভালো আছেন এমন কথা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করার পরামর্শ দিয়েছেন বৈঠকে অংশ নেওয়া ধর্মীয় নেতারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপ হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ওই দুই মিশনের কূটনীতিককে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে জানা যায়, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। কলকাতা থেকে শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ঢাকায় ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফুর রহমান আজ ঢাকায় ফেরার কথা রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায়। এ হামলার একদিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দেশের জনগণের ইস্পাত কঠিন ঐক্য কেউ ভাঙতে পারবে না দাবি করে ফের ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করার কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় স্ত্রী আরজুমান আরা বেগমের শাড়ি ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে বাংলাদেশের মানুষ, এমনটি ভাবার কোনো কারণ নেই। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, লক্ষ্য অর্জনে ধরে রাখতে হবে ঐক্য। আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন। এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে
প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না দেশের জনগণ। এই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনগণের যে ঐক্য তৈরি হয়েছে তা অটুট থাকবে বলেও দাবি করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জন্মলগ্ন থেকে বৈরী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক, চীনের সঙ্গেও সীমান্ত সহ নানা ইস্যুতে রয়েছে মতবিরোধ। শুধু চীন কিংবা পাকিস্তান নয়, প্রতিবেশী অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গেও ভারতের তিক্ততা চরমে পৌঁছেছে। এবার নতুন করে বাংলাদেশের সাথে তৈরি হচ্ছে টানাপোড়েন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার বন্ধুহীন হয়ে পড়েছে ভারত, যা দেশটির জন্য খুবই দুঃসংবাদ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত রাহান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যার সীমান্ত রয়েছে বেশ কয়েকটি দেশের সঙ্গে। প্রতিবেশী এ দেশগুলোর কোনোটির সঙ্গেই খুব ভালো সম্পর্ক নেই ভারতের। এর পিছনে বড় কারণ দেশটির দখলদারি মনোভাব। কয়েকটি দেশের সঙ্গে আছে সীমান্ত বিরোধ, কোনোটির সাথে বিরোধ সমুদ্র সীমা নিয়ে, আবার কোনোটির স্বাধীন অস্তিত্ব প্রশ্নেই আছে সংকট। 47-এর পর থেকেই ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব পাকিস্তানের। পরবর্তীতে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও মুম্বাই হামলার পর অবনতি হয়েছে সম্পর্কের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া অনেকটাই অসম্ভব ব্যাপার। সম্প্রতি নেপালেও তাদের 3টি সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। ভারতের নিয়ন্ত্রণে থাকা 3টি জায়গা নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সব মিলিয়ে ছোট্ট এই দেশটি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে ভারত। তামিল ইস্যুতে ভারতের সাথে অনেক আগে থেকেই শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, কিন্তু তাতে আরও ছাই ঢেলেছে চীন। বিশাল ঋণের বোঝা এখন শ্রীলঙ্কার ঘাড়ে। মালদ্বীপ নিয়েও চিন্তার ভাঁজ ভারতের কপালে। দেশটিতে গেল বছর ভারতপন্থী সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ভালো সাড়া ফেলেছে মালদ্বীপে। প্রেসিডেন্ট মুইজু চীনের দিকে ঝুঁকেছেন কোনো রাগঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক ও অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভরশীল, তারাও চীনের সঙ্গে আলাদাভাবে শুরু করেছে সীমান্ত আলোচনা। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি ভুটান। আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটো সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো এ কথা বলা চলে না কোনো মতেই। দুটো দেশেই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ। দেশ দুটির মধ্যে সম্পর্ক বর্তমানে উত্তপ্ত পর্যায়ে, যার ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। গেল 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসেব করেই এগিয়েছে। দীর্ঘমেয়াদে কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি, ফলে ক্রমশ বন্ধুহীন হয়ে পড়েছে দেশটি, এমনটি দাবি করেছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে থাকা আগের বক্তব্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। সাবিনা মজুমদারের রিপোর্ট। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কিছুদিন পরপরই ফাঁস হতে থাকে তার ফোনালাপ। বিভিন্ন পদের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একের পর এক অডিও কল রেকর্ডে উঠে আসে তার দেশ বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা।
এসব অডিও কলে শোনা যায় নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতেও। নেতাকর্মীদের সাথে ফোন আলাপে বিরোধী দলের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশনাও দিতে শোনা যায়। আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে ৫ আগস্টের পর বিদ্বেষমূলক যত বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে, সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়, এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয়। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কাছেও। মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার ল্যান্ডেড প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রসিকিউশন। এর আগে গত 12 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। মামলার অজুহাতে পাইকারি হারে কাউকে গ্রেফতার নয়, তদন্তের সম্পৃক্ততা পেলেই আনা হবে আইনের আওতায়, জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ সংস্কারে জনগণের সহযোগিতা চান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর গত 20 নভেম্বর পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পান বাহারুল আলম। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতে জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা ও নিরীহ পুলিশ শহীদ হয়েছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন আইজিপি বাহারুল আলম। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এই আন্দোলনে ছাত্র, কিশোর, সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া কর্তব্য পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। আমি তাদের সকলের বিদেশী মাগফিরাত কামনা করছি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর অনেক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। মামলায় আসামিদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে বলে জানান তিনি। যেহেতু এটা একটা স্পষ্ট এবং এতগুলো মানুষ মারা গেছে, হাজার লোক এই কয়েকদিনে, বাংলাদেশের ইতিহাসে কেন অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসেও তো এরকম নাই। আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি। বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের মাধ্যমে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে দেশের সবাইকে সহযোগিতার আহ্বান জানান এই পুলিশ প্রধান। আপনারা জানেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি পুলিশ সংস্কারের উদ্যোগও গ্রহণ করেছে। পুলিশ সংস্কার কমিশনের প্রণীতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। জাতীয় নিরাপত্তা ইস্যুতে পুলিশ কাজ করছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেন কেউ হয়রানি না হয় সে বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। রেস্তোরাঁ, হোটেল এবং জনসম্মুখে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। এ নিষেধাজ্ঞা আরোপ করেন রাজ্য মুখ্যমন্ত্রী। এর বিরোধিতা করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট। সরকার ব্যর্থতা ঢাকতেই সাম্প্রদায়িকতা ও বিভেদের খেলায় নেমেছে বলে অভিযোগ উঠেছে।
ভারতের আসাম রাজ্যের সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং জনসম্মুখে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরুর মাংস খাওয়ার বিষয়ে রাজ্যে বিদ্যমান আইন সংশোধন করার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামে গরু জবাই বন্ধ করতে 3 বছর আগে একটা আইন আনা হয়েছিল, তাতে খুব ভালো সাড়া পাওয়া গেছে। এবার আরেক কদম আগে গিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসামে কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো পাবলিক অনুষ্ঠানে বা পাবলিক প্লেসে পরিবেশন করা হবে না। তাই আজ বুধবার থেকে আমরা রাজ্যের সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং পাবলিক প্লেসে গরুর মাংস খাওয়া সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। मांस को खाना हमने आज से बंद करने का निर्णय लिया। আসাম ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 অনুযায়ী যে এলাকায় হিন্দু, জৈন এবং শিখরা সংখ্যাগরিষ্ঠ এবং একটি মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ। তবে নতুন এই আইনের ফলে নিষেধাজ্ঞাটি গোটা রাজ্যে সম্প্রসারিত করা হয়েছে বলে জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী। पहले हमारा ये निर्णय था कि मंदिर का 5 किलोमीटर আগে মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু এখন আমরা এটাকে পুরো রাজ্যে প্রসারিত করেছি। সেক্ষেত্রে কোনো সম্প্রদায়ের জায়গা, জনসমক্ষে, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না। 3 साल आगे इसको आज हम थोड़ा और एक कदम आगे बढ़ा के लेके गए। এদিকে এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে আসাম বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF। এই আইনকে দুর্ভাগ্যজনক এবং সংবিধান পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন AIUDF ও কংগ্রেস নেতারা। আসামের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় জনসমক্ষে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই আইন ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের জন্য বড় আঘাত। সংখ্যালঘু মানুষের মৌলিক অধিকার হরণ করবে এই আইন। বিশেষ করে মুসলিমদের সামাজিক অনুষ্ঠানে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। led by the BJP party. আসামে বিজেপি শাসিত সরকার ক্ষমতায়। তারা যে আইন বাস্তবায়ন করতে যাচ্ছে তা সরাসরি সংবিধানের উপর আঘাত হানবে এবং সংবিধানের মূলনীতিকে নষ্ট করবে। এছাড়া ব্যক্তি স্বাধীনতাকেও বাধাগ্রস্ত করবে। To have their choice of food. এদিকে বিজেপি দলীয় রাজ্য সরকার রাজ্যের উন্নতির বিষয়ে যেসব প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিল সেসব পূরণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য পুরনো সাম্প্রদায়িকতা ও বিভেদের খেলা শুরু করেছে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন আহসানুল হক। ভিও 60 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি এবং ব্যক্তি অস্ত্র বিক্রি করে, চীন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করার পর চীন ভুল বার্তা পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা তুলে নেবার জন্য জর্জিয়ার আপিল আদালতকে বলেছেন 2020 সালের নির্বাচনের ফল পাল্টে দেবার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা হয়েছিল। ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন। একজন বর্তমান প্রেসিডেন্টের বিচারের ব্যাপারে বিচার বিভাগের নীতির ওপর ভিত্তি করে ফেডারেল প্রসিকিউটররা ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে আনা 2টি ফৌজদারি মামলা তুলে নিয়েছে। বুধবার ম্যানহাটনের এক হোটেলের সামনে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থমসন গুলিতে নিহত হবার পর নিউ ইয়র্ক শহরে আসামিকে খোঁজা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেছে, মনে হচ্ছে তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। ইউনাইটেড হেলথ গ্রুপ এদেশে স্বাস্থ্য বীমাকারীদের মধ্যে বৃহত্তম। আজ এ পর্যন্তই। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন। দেখছেন সংবাদ রাত।